আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স অ্যাকাউন্টিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজকে আমি আমার খাতায় জাবেদার একটি অঙ্ক নিয়েছি। এই অঙ্ক সমাধানের মধ্য দিয়ে আমরা জাবেদা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। 2023 সালে মার্চ মাসে জনাব হামাদ নগদ 50,000 টাকা এবং 25,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। সে কী করলো? নগদে 50,000 এবং 25,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ। নিচে তার ব্যবসায় যে লেনদেনগুলো হয়েছে সেগুলো নিচে দেওয়া হলো। 2023 সাল মার্চ মাসের 1 তারিখ ব্যাংকে 35,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে হিসাব খোলা হলো মানে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা হলো, সেই অ্যাকাউন্টে সে কত 35,000 টাকা জমা দিয়ে রাখছে আর কি, ঠিক আছে। তারপরে নগদের 10,000 টাকা পণ্য ক্রয় করা হলো। ব্যবসা করার জন্য কি দরকার? পণ্য দরকার, মানে প্রোডাক্ট দরকার। প্রোডাক্ট ছাড়া তো আসলে ব্যবসা হয় না। যে কোনো ব্যবসায় তার একটা প্রোডাক্ট দরকার আছে। তাই সে কী করলো? নগদের 10,000 টাকা দিয়ে সে 10,000 টাকার পণ্য ক্রয় করলো। আপ্যায়ন খরচ বাবদ ব্যয় 100 টাকা। আপ্যায়ন খরচ তো আমরা সবাই বুঝি, আপ্যায়ন খরচটা কি, সেটা বাবদ ব্যয় হয়েছে 100 টাকা। 10% সরকারি বন্ড ক্রয় 5,000 টাকা। বন্ড জিনিসটা কি? ধরেন সরকার অনেক সময় বিভিন্ন প্রজেক্টে সরকারি অর্থায়ন থেকে টাকা না নিয়ে এটা বন্ড বিক্রির মাধ্যমে টাকা আদায় করে থাকে। ধরেন যে সরকার একটা প্রজেক্টে ধরেন যে 10 কোটি টাকা দরকার সরকার একটা প্রজেক্টে। তাই সরকার সেই 10 কোটি টাকা সরকারি অর্থায়ন থেকে খরচ না করে সেই টাকা 10 কোটি টাকারে ধরেন আপনি 100 ভাগ করলো। 100 ভাগ করলে সেগুলো বন্ড বিক্রি করলো। ধরেন 10 কোটি টাকারে যদি আমি 100 ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগে দাঁড়াইতেছে আপনার হলো 10 লাখ করে। তাই 10 লাখ করে সে 100টা বন্ড বিক্রি করলো এবং মানুষ সেই বন্ড কিনলো। কেনার পর সেই লাভের অনুপাতে হোক কিংবা একটা পার্সেন্টেজ সে এখান থেকে কী পাবে? লাভ পাবে বা মুনাফা পাবে। এইভাবেই সরকার জনগণের কাছ থেকে টাকা আদায় করে থাকে। এটি হলো বন্ড বিক্রয়, বা যে কেনে তার কাছে বন্ড ক্রয়। তাহলে এইভাবে সে 10% সরকারি বন্ড ক্রয় করলে কত টাকা? 5,000 টাকা। সে 5,000 টাকার বন্ড ক্রয় করছে, তার বিনিময়ে সে 10% কী পাবে? মুনাফা পাবে। কুরিন 500 টাকা। কুরিন জিনিসটা কি? কুরিন হলো ধরেন আপনি আপনার এক বন্ধুকে টাকা দিচ্ছেন, টাকা ধার দিছেন, ঠিক আছে, মানে ঋণ দিছেন, কিন্তু সে সেই ঋণের টাকাটা ফেরত দিতেছে না এবং আপনি শিওর হয়ে গেছেন সে আপনার সেই 500 টাকাটা ফেরত দিবে না। তো এই যে ফেরত যা দিবে না, এইটি হয়ে গেছে কুঋণ, ঠিক আছে। যেই ঋণের টাকা আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না সেটাই কুঋণ। 5,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 20 তারিখ কী হয়েছে? 5,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 4,900 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। মানে কি? আপনি ধরেন আপনার এক বন্ধুর কাছে 5,000 টাকা পাইতেন, কিন্তু সে আপনার টাকাটা দিতেছে না। সে কি করলো? সে আপনারে 4,900 টাকা দিল এবং আপনি কি করলেন? তারে ভুল 5,000 টাকায় মাফ করে দিলেন যে যা, তোর আর 100 টাকা দেওয়ার দরকার নাই। এইটাই, সে 4,900 টাকার একটা চেক দিছে, কিন্তু আপনি তার কাছে পাইতেন কত? 5,000 টাকা, ঠিক আছে। তার মানে সে আপনার 4,900 টাকার একটা চেক দেওয়ার পরেও আপনি তার কাছে আর 100 টাকা পান, কিন্তু আপনি সেই 100 টাকার দাবি রাখতেছেন না। আপনি তারে মাফ করে দিচ্ছেন, যা আর 100 টাকা তো দেওয়া লাগবে না। মানে কি? সে 4,900 টাকা চেক দিছে, কিন্তু আপনি তারে পূর্ণ নিষ্পত্তি করে দিয়েছেন কত? 5,000 টাকায়। 100 টাকা তারে কি ছাড় দিয়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। 25 তারিখ কী হয়েছে? মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো কত? 2,000 টাকা। তাহলে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন, কোন ব্যাংক জানেন? যেই ব্যাংক, এই যে ব্যবসার অ্যাকাউন্ট আর কি, ব্যবসার জন্য আপনি যেই ব্যাংক হিসাবটা খুলছেন সেই ব্যাংক থেকে 2,000 টাকা উত্তোলন করা হলো। মানে ব্যবসার থেকে 2,000 টাকা মালিক উঠাই নিয়ে গেছে আর কি। এইটাই, মালিক ব্যবসা করতেছে, তার প্রয়োজনের জন্য সে ব্যবসা থেকে টাকা উত্তোলন করাই পারে, ঠিক আছে। সেইভাবে ব্যবসা থেকে 2,000 টাকা কমে যাবে, উত্তোলন 2,000 টাকা চলে আসবে, ঠিক আছে। 31 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা। ব্যাংকে যে আমরা টাকা জমা রাখি, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা জানবেন, ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকার উপরে সুদ দেয়। তো সুদ কথাটা যখন উচ্চারণ করলাম তখন এটা বলা আবশ্যক যে সুদ ইসলামে হারাম। আপনারা সবাই সুদ থেকে বিরত থাকবেন। আমরা অঙ্ক করার স্বার্থে সুদ সম্পর্কে জানব।
তো ব্যাংক আমাদেরকে সুদ প্রদান করে। আমরা যদি ব্যাংকে টাকা জমা রাখি, আমরা তার বিনিময়ে, সেই টাকার বিনিময়ে ব্যাংক আমাদেরকে কিছু মুনাফা, সুদ বা ইন্টারেস্ট যেটাই বলেন সেটা ব্যাংক আমাদেরকে প্রদান করে। সেরকমই ব্যাংক সুদ মঞ্জুর করা হলো 300 টাকা, মানে ব্যাংক তাকে সুদ দিল। এই হলো, আমি অঙ্কটা পড়লাম এতক্ষণ। এখন দেখতেছি আমাদের অন্তত রিকোয়ারমেন্ট, মানে কি কি প্রশ্ন আসছে। ক নম্বরে বলছে মোট নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো। বাট্টা মানে কি? বাট্টা মানে হচ্ছে ছাড়, ডিসকাউন্ট। আপনার ডিসকাউন্ট শব্দের সাথে পরিচিত। আপনারা যদি কোনো শপিং মলে যান, দেখবেন যে লেখা আছে 5% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে হচ্ছে বাট্টা। ডিসকাউন্ট ইংলিশ শব্দ, এটার বাংলায় হচ্ছে বাট্টা, মানে ছাড়, মানে ছাড় দেওয়া। তাহলে এইখানে আমরা এখানে কি বলছি যে মোট নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো। আমরা মোট কত টাকা ছাড় দিছি। এখানে কিন্তু শুধুমাত্র এই 20 তারিখে একটা ছাড়ের কথা উল্লেখ আছে, তাছাড়া কোনো ছাড়ের কথা উল্লেখ নাই। সেটা কি? 5,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে, মানে আপনি আপনার এক বন্ধুর কাছে ধরেন 5,000 টাকা পাইতেন, সেই 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে সে পাওয়া গেছে কত? 4,900 টাকার চেক পাওয়া গেছে। 100 টাকা কিন্তু কম পাওয়া গেছে, কিন্তু পূর্ণ নিষ্পত্তি মানে কি? আমি পুরোটাই মাফ করে দিছি। ঠিক আছে? এই যে হামাদ সাহেব, তার ব্যবসায় সে একজনের কাছে 5,000 টাকা পাইতো, কিন্তু সে 4,900 টাকার চেক পেয়ে পূর্ণ নিষ্পত্তি করে দিছে, মানে কি ফুল 5,000 টাকা সে মাফ করে দিছে। তাহলে আমরা কি 100 টাকা ছাড় দিছি না? এটাই স্যার, এটাই হলো ক নম্বরে উত্তর, এই 100 টাকায়। সেটা আপনি কীভাবে লিখবেন? এইভাবে একটা ঘর কাটবেন, তারিখ বিবরণ, টাকা, তারিখ কত তারিখ? এই যে মার্চ মাসের 20 তারিখ 23 সালের। মোট পাওনা ছিল আমার কত? 5,000 টাকা, কিন্তু আমি পাইছি কত? 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে, মানে আমি 5,000 টাকা মাফ করে দিয়ে আমি পাইছি 4,900 টাকা। ঠিক আছে? তাহলে আমি ছাড় দিছি কত? এটা বাদ দিলি পাওয়া গেল 100 টাকা, আমি ছাড় দিয়ে দিছি। এবার দেখি খ নম্বর কী বলছে। খ নম্বর বলছে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মোট ব্যয়, আমার কত টাকা ব্যয় হলো এখানে, সেই ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। দেখেন, জনাব হামাদের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো নগদে পণ্য ক্রয় কত? 3 তারিখ। এই দেখেন 3 তারিখে আমি যদি খেয়াল করি, নগদে আমরা কি পণ্য ক্রয় করছি। পণ্য ক্রয় করলে আমার কাছে যায়, টাকা চলে যায়। আপনি যদি প্রোডাক্ট কেনেন, আপনি যদি জামা কাপড় কেনেন, আপনি যদি মোবাইল কেনেন, আপনি যে কোনো প্রোডাক্ট কেনেন, আপনার কাছে কী যায়? টাকা চলে যায়। আপনি যে একটা ব্যবসা খোলেন, সেই ব্যবসায় যদি আপনি প্রথমে যে প্রোডাক্ট কিনবেন আপনার ব্যবসার জন্য, সেই প্রোডাক্ট কিন্তু আপনি কী যাবে? নগদ টাকা চলে যায়, স্বাভাবিক জিনিস। তাহলে 3 তারিখে আমার নগদ টাকা চলে গেছে। আর কবে গেছে দেখি? 10 তারিখে গেছে। 10 তারিখ কী হয়ে গেছে? আপ্যায়ন খরচ। ধরেন আপনার ব্যবসায় আপনার বন্ধু আছে, আপনি তাদের চা পানি খাওয়াইলেন, এতে আপনার আপ্যায়ন খরচ হয়ে গেলো 100 টাকা, এটাও তো খরচ, এই নগদ 100 টাকা চলে গেলো। আর কবে গেছে দেখি? কুরিন। কুরিন মানে কি? যেই ঋণের টাকা ফেরত পাওয়ার কোনো আর ওয়ে নাই, মানে কি এটার আশা ছাড়িয়ে দেওয়া হবে। আপনি যদি আপনার বন্ধুরে 500 টাকা হাওলাত দেন এবং সেই বন্ধু যদি 500 টাকা মনে করেন মারিয়ে দিছে, সে আর টাকাটা দিবে না, তাহলে এটা কি? এটা আপনার একটা খরচ হয়ে গেল। সেরকম সে এই ব্যবসা থেকে 500 টাকা কাউরে দিছিল, ঋণ দিছিল, কিন্তু সেই ঋণের টাকাটা সে ফেরত পাবে না, এটি কুরিন, এদিকে একটা খরচ হয়ে গেল তার এই 500 টাকা, কারণ আর পাওয়ার সম্ভাবনা নাই। তারপরে যদি দেখেন যে প্রদত্ত বাট্টা, আমি যে 100 টাকা কম নিছি, এই 100 টাকা কী হলো আমার? আমি যে 100 টাকা ছাড় দিলাম, 100 টাকা আমার লস হয়ে গেল না? এটা আমার খরচ হইলো। এই 100 টাকা আমার কি খরচ হয়ে গেল? কারণ আমি ধরেন আপনি আপনার এক বন্ধুরে 5,000 টাকা হাওলাত দিলেন, কিন্তু সে আপনার 4,900 টাকা ফেরত দিল, 100 টাকা কম ফেরত দিল। আপনি তারে 5,000 টাকায় মাফ করে দিলেন। তাহলে আপনি যে 100 টাকা কম নিয়ে 5,000 টাকা মাফ করে দিলেন, আপনি যে 100 টাকা নিজের লস করলেন, এটাই কি আপনার খরচ? ঠিক না? আপনি 100 টাকা কম দিলেন, 100 টাকা আপনার খরচ হয়ে গেল না? 100 টাকা তো আপনার খরচ হয়ে গেল। আপনার সেই বন্ধুর পিছনে আপনার 100 টাকা খরচ হয়ে গেল। আপনি ধরেন আপনার এক বন্ধুরে 100 টাকা হাওলাত দিচ্ছেন, 100 টাকা হাওলাত দিচ্ছেন, কিন্তু আপনি তার কাছে 80 টাকা হাওলাত ফেরত নিছেন, আর 20 টাকা আপনি নেন নাই এবং কই দিয়েছেন তোর 20 টাকা দিতে হবে না, তোর 20 টাকা তোর আমি মাফ করে দিলাম। ওই 20 টাকা আপনার খরচ হয়ে গেল। আপনি যে তারা মাফ করলেন, এই 20 টাকা আপনার খরচ হয়ে গেল। সেরকম এই হামাদ সাহেবের প্রতিষ্ঠানে সে 5,000 টাকা পাইতে কারো কাছে, কিন্তু সে 4,900 টাকা নিয়ে পূর্ণ নিষ্পত্তি করে দিচ্ছে, মানে সে 100 টাকা মাফ করে দিছে। ওই 100 টাকা মাফ করে দেয়, 100 টাকাতে কি তার খরচ হয়ে গেছে। যে প্রদত্ত বাট্টা মানে কি? খরচ, ছাড়, ডিসকাউন্ট। ঠিক আছে? এর করে কি তার 100 টাকা খরচ হয়ে গেছে। এইটাই তার মোট ব্যয় হয়ে গেছে। এই মোট ব্যয়গুলো যোগ করে কত হয়েছে? 10,700। এটা তার মোট ব্যয়। এগুলো খ নম্বর গেল। এখন আমরা গ নম্বর দেখি। মার্চ 2018 থেকে 31 তারিখ পর্যন্ত লেনদেন সমূহের জাবেদা দিবে বলছে। কত তারিখ থেকে বলছে? বলছে হলো 31 তারিখ পর্যন্ত লেনদেনের এখানে আসে বলছে হলো 18 তারিখ থেকে। ঠিক আছে? মার্চ 18 থেকে 31 তারিখ পর্যন্ত লেনদেন সমূহের জাবেদা দাও, মানে 18 তারিখ থেকে। তাহলে 18 তারিখ কী বলছে? যে কুরিন 500 টাকা, কুরিন
500 টাকা করে নিলে আপনার কি হয়, আপনার নগদ টাকা কি চলে গেল, আপনার টাকা চলে গেল। আপনি মনে করেন কি এখন আমি এটা একদম শুরুর থেকে শুরু করি। যখন আপনি কাউকে ধরেন টাকা হাওলাত দিলেন, ধরেন আপনি আপনার এক বন্ধুকে টাকা হাওলাত দিলেন বা কাউকে টাকা হাওলাত দিলেন, যে যাকে টাকা হাওলাত দিলেন, ঠিক আছে, সে হলো আপনার কি দেনাদার। দেনাদার। আর আপনার কাছে টাকা কি, আপনার কাছে কি নগদ টাকা চলে গেল, তাহলে কি আপনার কাছে নগদান কি হয়ে গেল, ক্রেডিট হয়ে গেল। আমি বিষয়টা বিস্তারিত আলোচনা করতেছি। দেখেন, জাবেদার একটা মেন জিনিস আপনারা আগে এটা মাথায় ঢোকান যে ধরেন এইটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ধরেন সাপোজ এটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান। এখন এই ঘরের ভেতরে যা কিছু ঢুকবে সেটাই ডেবিট, ঠিক আছে। আর যেই কারণে ঢুকলো সেই কারণটা হয়ে যাবে ক্রেডিট। আমি যখন বলবো তখন আপনি এই জিনিসটা একটু ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। আবার আপনার ব্যবসা থেকে যে জিনিসটা বেরিয়ে যায়, যে জিনিসটা চলে যাবে, সেই জিনিসটা হবে ক্রেডিট। যেই কারণে চলে গেল সেই কারণটা হয়ে যাবে তখন ডেবিট। ধরেন এখন আপনি সাপোজ আমি একটা ছোট্ট ধরনের এই যে কলমটা দিয়ে আমি উদাহরণ দিই। ধরেন আপনার ব্যবসায় আপনি একটা কলম কিনছেন 10 টাকা দিয়ে, তা আপনার ব্যবসায় ঢুকতেছে কি কলম, আপনার ব্যবসায় ঢুকতেছে কি কলম। তাই কলমকে বলা হয় হলো মণিহারি, মানে কলম রে ব্যবসায় প্রতিষ্ঠানে মণিহারি বলা হয়। তাহলে মণিহারি আপনার ঢুকতেছে ব্যবসায়, তা আপনার ব্যবসায় মণিহারি ঢুকতেছে, তাহলে ঢুকতেছে মণিহারি, তাহলে মণিহারি কী হবে, ডেবিট। যা ঢোকে তা কী হয়, ডেবিট। আর যা বের হয় তা কী হয়, ক্রেডিট। আপনার মণিহারি ঢুকতেছে, 10 টাকাতে একটা কলম কিনতেছেন, কলম ঢুকতেছে, কলম রে হিসাব বিজ্ঞানে মণিহারি খাতে ধরা হয়। তাহলে আপনার ব্যবসায় মণিহারি ঢুকতেছে, কত টাকা, 10 টাকার মণিহারি ঢুকতেছে, তাহলে মণিহারি হিসাব কী হবে, ডেবিট 10 টাকা। আর আপনার ব্যবসা চলে গেছে কি নগদ 10 টাকা চলে যেতে, নগদান হিসাব কী হবে, ক্রেডিট 10 টাকা। এই যে মণিহারি ডেবিট 10 টাকা আর নগদান ক্রেডিট হয়ে যাবে 10 টাকা। তার মানে ব্যবসা থেকে যা বের হয়ে যায় সেটাই হয় ক্রেডিট, আর ব্যবসায় যেটা ঢোকে সেটা হয় কি, ডেবিট। ধরেন এখন মনে করেন যে আপনি কাউকে ব্যবসায় হাওলাত দিলেন 100 টাকা হাওলাত দিলেন, আপনার ব্যবসার টাকা থেকে 100 টাকা কাউরে হাওলাত দিলেন, তা আপনার ব্যবসা টাকা চলে যাইতেছে কি, 100 টাকা চলে যাইতেছে। 100 টাকা যদি চলে যায় তাহলে নগদান কি হবে, নগদ টাকা চলে যাইতেছে, নগদ টাকারে নগদান হিসাবে ধরা হয়। তাই নগদান কি হবে, ক্রেডিট, কারণ যা চলে যায় তা কি হয়, ক্রেডিট। এখন এর মধ্যে ঢুকতেছে কি, কিছু কি ঢুকতেছে, কিছুই ঢুকতেছে না, তাহলে ডেবিট কি হবে, ডেবিট হবে এই যে ক্রেডিট, মানে নগদ টাকা চলে যেতেছে, কি কারণে চলে যেতেছে, আপনি কাউরে হাওলাত দিতেছেন, এই কারণে নগদ টাকা চলে যেতেছে। ধরেন এই নগদ হিসাব ক্রেডিট হলো 100 টাকা, এই 100 টাকা চলে যাইতেছে, কী কারণে চলে যাইতেছে, আপনি কাউরে হাওলাত দিতেছেন, এই কারণটাই তো চলে যাইতেছে টাকাটা, ঠিক না। আপনি যে কাউরে হাওলাত দিতেছেন সে আপনার কি হইতেছে, সে আপনার দেনাদার, সে আপনার কাছে দেনা রয়েছে, তাই তার নাম দেনাদার, বুঝছেন। তাই দেনাদার হবে ডেবিট। মানে ব্যবসার থেকে কি চলে গেল, 100 টাকা চলে গেল, মানে নগদ টাকা চলে গেল, নগদান চলে গেল, তাই নগদান কী হবে, ক্রেডিট। আর ডেবিট হবে কি কারণে চলে গেল, সেই কারণটা হয়ে যাবে ডেবিট। কী কারণে গেল, আমি একজনের টাকা হাওলাত দিলাম, সে আমার দেনাদার হয়ে গেল, এই কারণে গেল, তাই কারণটা হয়ে যাবে ডেবিট। তাইলে যখন এই দেনাদার আপনাকে টাকা আর ফেরত দিবে না, এই দেনাদার যখন আপনার যদি টাকা ফেরত দিত তাহলে কী হইতো, তাহলে আপনার ব্যবসা আবার টাকাটা ঢুকতো, ধরেন 100 টাকা আপনার সেই বন্ধু আবার ফেরত দিবে, তাই টাকাটা ঢোকার পর কী হইতো, নগদান হিসাব ডেবিট হতো, কারণ তখন টাকাটা ঢুকতেছে, যার ঢোকে তার ব্যবসা কী হয়, ডেবিট। যখন সে আবার উল্টে টাকাটা নিচ হলো, তার নগদান ক্রেডিট হয়েছিল, এখন টাকাটা সে আবার ফেরত দিলে কী হবে, নগদান হিসাব কী হবে, ডেবিট। আর এই দেনাদার কী হয়ে যাবে, ক্রেডিট। কিন্তু সে যে টাকাটা যদি ফেরত না দেয় তাহলে কি আপনার লস হয়ে গেলে তখন কি হবে, তখন সেই দেনাদার প্রাপ্য হিসাবে আর এক নাম হলো দেনাদার ক্রেডিট ঠিকই হইতেছে, কিন্তু যেহেতু আপনি টাকাটা ফেরত পাইতেছেন না, তাই নগদান তো ডেবিট করা যাইতেছে না, আপনি ডেবিট করবেন কুঋণ, মানে যেই টাকাটা আর ফেরত পাওয়ার সম্ভাবনা নাই সেটি হইতেছে কুঋণ। আশা করি আপনারা কিছুটা হইলেও এই জাবেদা সম্পর্কে কিছুটা হইলেও ধারণা পাইছেন। পরের জাবেদা আসতেছে হলো 20 তারিখ। 20 তারিখের জাবেদাটা আসতেছে হলো আপনার 5,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 4,900 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। তার মানে কি হলো যে এইখানে
জাবেদাটা কী হবে? আমার চেকটা আইলো কি ব্যাংকে, আমার টাকা আসলো কিসে? ব্যাংকে আমার টাকা আসলো।